শুরু করা যাক তাহলে। হ্যাঁ, আমাদের গ্রুপ থিওরি যেটুকু পোর্শন আছে, যেটা তোমাদের বারবার হয়তো ভাবাবো যে এমন কিছু এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউটা গ্রুপও লাগছে, সাবগ্রুপও লাগছে, সাইক্লিক গ্রুপও লাগছে, নর্মাল সাবগ্রুপও লাগছে। সো এইটুকু অ্যাসিউম করতে হবে যে হ্যাঁ, আমরা নর্মাল সাবগ্রুপ পর্যন্ত টুকটাক জানি। তবু আমি ট্রাই করেছি সাইক্লিক গ্রুপ পর্যন্ত একটা প্যাটার্ন ফলো করব। সাইক্লিক গ্রুপের পর থেকে নর্মাল সাবগ্রুপ যেগুলো আছে, কারণ নর্মাল সাবগ্রুপ দিয়ে এমসিকিউ দারুণ হয়, আর ওই এমসিকিউগুলো বেশি ইম্পর্টেন্ট। নর্মাল সাবগ্রুপ থেকে খুব সুন্দর এমসিকিউ আসে। তো সেইগুলো বলতে গেলে ল্যাগ্রাঞ্জের থিওরেম দিয়ে কোসেট টোসেট সেগুলো জানতে হবে। তো আমি একটু টাচ করে যাব, একদম তোমাদের উপর ছেড়ে দেবো না, অ্যাভয়েডও করবো না, অনেক কিছু বলবো, অসুবিধা কিছু নেই। আগের দিন আমরা গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম, গ্রুপের ডেফিনেশন আমি বলেছি। ডেফিনেশন বলার পর মেইন কনক্লুশন টেনেছিলাম যে কিছু ফাইনাইট গ্রুপ নিয়ে। ফাইনাইট গ্রুপগুলো দুম করে কেন দরকার হলো আমি তোমাদের ভাবাচ্ছি। দেখো, ফাইনাইট গ্রুপের ওপর নির্ভর করেই কিন্তু আমরা কাউন্টার এক্সাম্পলগুলো খুঁজে খুঁজে পাবো। যেমন যে ফাইনাইট গ্রুপটা আমরা আলোচনা করেছি বেশি, সেটা হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ। ডাইহেড্রাল গ্রুপটাকে অ্যাভয়েড করবে না। ডাইহেড্রাল গ্রুপ ছাড়া আরেকটা ফাইনাইট গ্রুপ আছে যেটাকে সিমেট্রিক গ্রুপ বলে। সিমেট্রিক গ্রুপটাও কিন্তু খুব সুন্দর একটা গ্রুপ, অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল হিসাবে নেওয়া যেতে পারে। কিন্তু সিমেট্রিক গ্রুপটা যে পারমুটেশনের আন্ডারে আসে, যেগুলোকে পারমুটেশন গ্রুপ বলে, তো ওই পারমুটেশনের কালেকশন অফ অল পসিবল পারমুটেশন বা পারমুটেশনটাও ইটসেলফ একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টার পারমুটেশন মানে সিমেট্রিক গ্রুপের এলিমেন্ট মানে একটা পারমুটেশন, ওই পারমুটেশনের অর্ডার কী জিনিস, তার ইনভার্স কী জিনিস, তার দুটো পারমুটেশনের প্রোডাক্ট কী জিনিস, তাকে সাইকেল আকারে লেখা কী জিনিস, ট্রান্সপোজ বলতে কী বুঝি, ওই পারমুটেশনটাকে কখন ইভেন পারমুটেশন বলবো, কখন অড পারমুটেশন বলবো, এই ধরনের জায়গাগুলো দিয়েও খুব সুন্দর এমসিকিউ আসে। কিন্তু পারমুটেশনের এমসিকিউগুলো একটু অন্যরকম হয়, কঠিন হয়, সত্যিই কঠিন হয়। অর্ডার বের করতে গেলেও তোমাকে অনেক কিছু ভাবতে হবে। ফাইন্ড অল পসিবল সাবগ্রুপ অফ এ পারমুটেশন গ্রুপ A3, A4, A5, সেগুলো ভাবতে গেলেও প্রচুর টাইম লাগে বা একটু অন্যরকম আর কি। না কোনো নির্দিষ্ট সিমেট্রি আছে, না কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে, ওটা তোমাকে ভেবে ভেবে করতে হবে। তো ওটার জন্য আমি আলাদা করে একটা লেকচার তোমাদের ভাবাবো। আপাতত একদম বেসিক যে জায়গাগুলো, যে গ্রুপ কী জিনিস, সাবগ্রুপ কী জিনিস, তার অর্ডার, গ্রুপের অর্ডার, সাবগ্রুপের অর্ডার, তার এলিমেন্টের অর্ডার দিয়ে কিছু কিছু রেজাল্ট, আর সাইক্লিক গ্রুপ দিয়ে কিছু কিছু জায়গা আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? তো আগের দিন গ্রুপ বলেছিলাম, ডাইহেড্রাল গ্রুপ বলেছিলাম। আরেকটা গ্রুপ তোমাদের বলেছিলাম, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই গ্রুপটা হচ্ছে বলি Z10 গ্রুপ। Z10 গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রুপ। Z10 গ্রুপ মানে কালেকশন অফ অল পসিবল ইন্টিজার মডিউলো, রেসিডিউ মডিউলো বলে অনেকে, আর মডিউলো কত n, তাহলে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, এই টাইপের এলিমেন্টগুলো Z10 এর মধ্যে থাকবে। Z10 গ্রুপের পরে আছে UN গ্রুপ। UN গ্রুপ মানে হচ্ছে ডটের রেসপেক্টে ভালো করে বোঝো, ডটের রেসপেক্টে Z10টা গ্রুপ হয় না। কিন্তু কেন গ্রুপ হয় না? না, ডটের রেসপেক্টে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকে না। তাহলে যে সমস্ত এলিমেন্টের ইনভার্স থাকবে তারা UN গ্রুপের মধ্যে থাকবে। এটা একটা গ্রুপ, খুব ভালো একটা রেজাল্ট বলতে পারো। আর ডাইহেড্রাল গ্রুপ DN নিয়ে আলোচনা করেছি, ডাইহেড্রাল গ্রুপ DN। আর যেটা আরেকটা আছে সেটাও বলবো, সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপটা বললে ভালোই হয়, SN। আর হচ্ছে ক্লেইন্স-4 গ্রুপ। ক্লেইন্স-4 গ্রুপ আর কিছুই না, মানে চারটে এলিমেন্ট থাকবে, এটা কমিউটেটিভ হবে। কিন্তু ক্লেইন্স-4 গ্রুপটা এমন একটা গ্রুপ যেটা সাইক্লিক নয়, কমিউটেটিভ হওয়া সত্ত্বেও সাইক্লিক গ্রুপ নয়। তার এক্সাম্পল হচ্ছে ক্লেইন্স-4 গ্রুপ। এর যে এলিমেন্টগুলো, V4 এর যে এলিমেন্টগুলো, সেগুলো কিন্তু EABC এরকম টাইপের এলিমেন্ট, তাই তো? যেখানে ABCগুলো অ্যাকচুয়ালি, ABCগুলোকে বলা হচ্ছে এমন এলিমেন্ট যার অর্ডারগুলো 2, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2, সেইগুলো নেওয়া হচ্ছে ABC। আর ইটা হচ্ছে তোমার আইডেন্টিটি এলিমেন্ট। আর অপারেশনটা কেমন সেটা আর বলছি না, কিন্তু ক্লেইন্স-4 গ্রুপটাও অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল হিসাবে মাঝে মাঝে আমার ইউজ হবে। আরও একটা জিনিস তোমাদের মনে রেখো, যে সমস্ত গ্রুপগুলো চারটে এলিমেন্ট আছে,
সেই গ্রুপগুলো বেশিরভাগ ক্ষেত্রে ক্লেন্স ফর গ্রুপ হবে। 4 এলিমেন্টের গ্রুপ বেশিরভাগ ক্ষেত্রে ক্লেন্স ফর গ্রুপ হবে। আমি কেন এই কথাটা বলছি শোনো, ক্লেন্স ফর গ্রুপের এক্সাম্পল আমি তোমাদের আরও বলছি। ধরো তুমি কি করলে Z10 নিলে, সেই Z10 এর আন্ডারে U10 নিলে। আমি যে U10 মানে কি, সেই সমস্ত এলিমেন্টগুলো নেবে যে এলিমেন্টগুলোর ডটের রেসপেক্টে ইনভার্স থাকবে। সেটা পাওয়ার টেকনিক ছিল, খুব সুন্দর টেকনিক, যে 10 থেকে ছোট আর 10 সঙ্গে প্রাইম তাদের ইনভার্স থাকবে। 10 থেকে ছোট 10 সঙ্গে প্রাইম, সেটা 1 বার হতে পারে, 1 বার, 3 বার, 7 বার আর 9 বার। মনে রেখো এটাকে যদি আমি ডটের রেসপেক্টে গ্রুপ দেখাতে চাই, তাহলে এর গ্রুপের যে ক্যারেক্টারটা আসবে সেটা ক্লেন্স ফর গ্রুপ আসবে। তার মানে U10টা ক্লেন্স ফর গ্রুপ ছাড়া আর কিছুই না। ধরো আমি আরও একটা এক্সাম্পল নিলাম হচ্ছে Z12 এর মধ্যে যদি U12 নেওয়ার খোঁজার চেষ্টা করতাম, U12 কথাটির মানে কি, 12 থেকে ছোট, 12 সঙ্গে প্রাইম। U12 এর মধ্যে ডটের রেসপেক্টে ইনভার্স এলিমেন্টগুলো থাকবে। তার মানে 1 বার থাকবে, 2 বারও থাকবে না, 3 বারও থাকবে না, 4 বারও থাকবে না, 5 বার থাকবে, 5 বার থাকবে, 6 বার থাকবে না, 7 বার থাকবে, 7 বার থাকবে, 8 থাকবে না, 9ও থাকবে না, 10 থাকবে না, 11 বার থাকবে। তারা যদি এবার এই U12টাকে গ্রুপ চেক করতে বলি, তাহলে সেটাও দেখবে ক্লেন্স ফর গ্রুপের ক্যারেক্টারটা স্যাটিসফাই করবে। মানে বেশিরভাগ 4 অর্ডারের গ্রুপগুলো হচ্ছে দিস ওয়ান। কোথায় বললাম, পরবর্তীতে তোমাকে বললো হয়তো যে কিছু একটা এক্সাম্পল দিয়ে বলছে এটা কি হবে, সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ, তারপরে তোমার হচ্ছে U12টাই কথা বলো, U12টা হচ্ছে সাবগ্রুপ অফ Z12, নাকি এই U12টা ক্লেন্স ফর গ্রুপ, নাকি এটা সাইক্লিক গ্রুপ, নাকি এরকম করে ধর জিজ্ঞাসা করলো। তা আমার কোশ্চেন হচ্ছে এটা সাইক্লিক গ্রুপ হবে, কিন্তু সাইক্লিক সাবগ্রুপ অফ Z12 হবে না, কিন্তু কারণ আছে, Z12টা প্লাসের রেসপেক্টিভ গ্রুপ, আর এটা যদি আমি ডটের রেসপেক্টিভ গ্রুপ বলি, তাহলে এটা সাবগ্রুপ এটা বলা যাবেই না। So this U12 is not a subgroup of Z12, কিন্তু Z12 এর এলিমেন্টগুলো আছে। সাবগ্রুপ হওয়ার যে ক্যারেক্টার সেটা হচ্ছে সেম অপারেশনের রেসপেক্টিভ গ্রুপ হতে হবে, সেই জিনিসটা হচ্ছে না। তার মানে যদি ফার্দার তোমাকে জিজ্ঞাসা করে যে এটা সাইক্লিক গ্রুপ হবে কিনা, আমি না। সাইক্লিক সাবগ্রুপ হবে কিনা, আমি না। সাইক্লিক গ্রুপ হবে, সাইক্লিক সাবগ্রুপ হবে না, তাই না? সাইক্লিক গ্রুপ মানে কি, সাইক্লিক গ্রুপ মানে বলবো হয়তো ভাবাচ্ছি, সাইক্লিক গ্রুপ মানে কোনো একটা এলিমেন্ট পাওয়া যাবে, যে এলিমেন্টটা দিয়ে পুরো গ্রুপের এলিমেন্টটা পাওয়া যাবে, যেটাকে জেনারেটর বলা হচ্ছে। জেনারেট করবে এমন একটা জায়গা পাওয়া যাবে। এই এক্সাম্পলগুলো ফাইনাইট গ্রুপের এক্সাম্পল, কিন্তু খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। এছাড়া আরও একটা এক্সাম্পল আছে, Q8 বলে, কোয়ার্টিনারি গ্রুপ বলে, এরকম একটা বলা আছে Q8। এই Q8 এর এলিমেন্টগুলো হচ্ছে +-1, +-i, 1 +-i, +-j অ্যান্ড +-k। এইভাবে টোটাল কতগুলো এলিমেন্ট আছে বলো দেখি? 8খানা এলিমেন্ট আছে। এই 8টা এলিমেন্ট নিয়ে যে গ্রুপ, সেটা কোয়াটার্নিয়ন গ্রুপ বলা হচ্ছে। এই গ্রুপের 8খানা এলিমেন্ট, +-i, +-j, +-k, এই এলিমেন্টগুলোর রিলেশন কি? হোয়ার বলছে i², j², k², এই টোটাল টার্মটা তোমার, এইগুলো স্কোয়ারগুলো -1 হবে। তার মানে ইউনিট ভেক্টরের যে রেজাল্টগুলো সেটা ইউজ করবে এখানে। আর i.j সেটা আমার থার্ড এলিমেন্টটা আসবে, মানে ভেক্টরের যে কোয়ান্টিটিগুলো সেগুলো। i.j থার্ড এলিমেন্ট আসবে, মানে মনে রাখার টেকনিক হচ্ছে i.j যদি হয়, ইউনিট ভেক্টর দিয়ে যে ডায়াগ্রামটা তুমি পাচ্ছ, i × j করলে কে আসবে, কে আসলো, আবার j × k করলে i আসবে, ঠিক। আবার k × i করলে আমার ফাইনালি k × i করলে j আসবে, ডট, অপারেশনটা তো ডট, কারণ গ্রুপের যে প্রপার্টিটা সেটা ইউজ করছে। তাহলে এটা ডট হচ্ছে অপারেশন, ওই ডটের রেসপেক্টে এই ধরনের প্রপার্টিগুলো এখানে আছে। তার মানে এদের জন্য যদি আমি কম্পোজিশন টেবিলটা নেই, 1
মাইনাস ওয়ান আই মাইনাস আই জে জে মাইনাস জে কে মাইনাস কে, এমন করে কম্পোজিশন টেবিলটা যদি নেই, ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই জে মাইনাস জে কে মাইনাস কে কে মাইনাস কে। এবার কম্পোজিশন টেবিলটা ডটের রেসপেক্টে করলে দেখবে সত্যি সত্যি এটা ক্লোজড হবে, অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টিটি থাকবে, ইনভার্স থাকবে। তার মানে দিস ওয়ান অ্যাকচুয়ালি ফাইনাইট গ্রুপ উইথ রেসপেক্ট টু ডট, ডটের রেসপেক্টে এটা একটা ফাইনাইট গ্রুপ হবে। বলো স্যার আই জে যদি ইউনিট ভেক্টর হয় তাহলে আই আর জে তো মানে মিডের অ্যাঙ্গেলটা 90, তাহলে আই ডট জে বলতে না না এটা ইউনিট ভেক্টর না, আমি বলতে চাইছি মনে রাখার জন্য কতকটা এইভাবে ভাবো যে যেন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থার্ড এলিমেন্টটা আসবে, এটার সঙ্গে এটার কম্পোজিশন করলে এটার সঙ্গে কম্পোজিশনটা এখানে তো ডট, এই ডটটা কম্পোজিশন, এই কম্পোজিশনটা মেবি নট হতে পারে। তার ডেফিনেশন হচ্ছে আই এর সঙ্গে কে করলে থার্ড এলিমেন্ট আসবে, আই সরি জে এর সঙ্গে কে করলে থার্ড এলিমেন্ট, আই এর সঙ্গে যে করলে থার্ড এলিমেন্ট আসবে। এটা ডট প্রোডাক্ট নয়, এখানে কোনো ভেক্টরের কনসেপ্ট নেই, এলিমেন্টগুলো এমন দেখতে, এটা একটা কোয়ার্টিনারি গ্রুপের না পার্টিকুলার ফাইনাইট গ্রুপগুলোর মধ্যে যেমন এগুলো পড়লো, আমাদের আরেকটা স্পেশাল গ্রুপ আছে যে স্পেশাল গ্রুপটা মাঝে মাঝেই কাউন্টার এক্সাম্পল হিসাবে নিতে পারি, সেই গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ px উইথ রেসপেক্ট টু সিমেট্রিক ডিফারেন্স, যেখানে pxটাকে বলা হচ্ছে, pxটা আর কিছুই না পাওয়ার সেট, pxটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে জানো, পাওয়ার সেট মানে হচ্ছে সেই সমস্ত এগুলো থাকবে যারা এক্স এর সাবসেট, তাহলে এক্স এর সাবসেটগুলো px এর মধ্যে থাকবে, এটাই হচ্ছে পাওয়ার সেটের ডেফিনেশন। এবার যদি কেউ জিজ্ঞাসা করে যে পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে না ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, তোমাদের কি মনে হচ্ছে দেখে কেউ একজন বলো তো, পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে না ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে? এমনিতেও আমরা জানি কার্ডিনালিটি অফ পাওয়ার সেট বা বলতে পারো যে অর্ডার অফ পাওয়ার সেট, সেটা সমান সমান কত, কেউ একজন এক্স, এক্স যদি জানা থাকে কত, কেউ একজন তাড়াতাড়ি বলো। যদি x এর কার্ডিনালিটি n হয় তাহলে 2 টু দি পাওয়ার n হবে। ঠিক, তার মানে এক্স এর মধ্যে টোটাল নাম্বার অফ এলিমেন্ট যদি n হয় তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট পাওয়ার সেটের মধ্যে থাকবে। এবার আমার কোশ্চেন হচ্ছে এক্স এর মান তো ইনফাইনাইটও হতে পারে না, তাই এক্স যদি ইনফাইনাইট হয় তাহলে পাওয়ার সেট px ইজ এ ইনফাইনাইট সেট, তার মানে এটা তো গ্রুপ হবেই। তাহলে এই গ্রুপটা এমন একটা এক্সাম্পল, মেবি ইনফাইনাইট গ্রুপ, মেবি ফাইনাইট গ্রুপ অ্যাকর্ডিং অ্যাজ এক্স ইজ ইনফাইনাইট অর এক্স ইজ ফাইনাইট। তাহলে এক্সের উপর নির্ভর করেই কিন্তু আমার পুরো রেজাল্টটা আসবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিকজ অফ এ সিমেট্রিক ডিফারেন্স এ সমান সমান কত হয়, কেউ একজন, ফাই, গুড। আর ফাইটা এখানে আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে তুমি পেয়ে যাচ্ছ এ স্কোয়ারের মানটা হচ্ছে ফাই, তাহলে অর্ডার অফ এটা কিন্তু 2 হবে, কথা বোঝো, অর্ডার অফ এটা কত হবে 2। এবার তুমি বলবে যে এই রেজাল্টটা তো সমস্ত এলিমেন্টের জন্য ঘটে, সমস্ত এলিমেন্ট যত এলিমেন্ট px এর মধ্যে আছে তার জন্য ঘটে, তার মানে এখান থেকে আমি বলতে পারি ইচ নন নাল বা নল আইডেন্টিটি এলিমেন্ট অফ px এর নন আইডেন্টিটি এলিমেন্ট, ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট অফ px ইজ অফ অর্ডার 2 অর্ডার হবে, প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার তাহলে 2 হবে, কথা বোঝো, প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 হবে। এটা ইনডাইরেক্টলি বলছে নিজেই নিজের ইনভার্স থাকবে, তার মানে কি বলতে পারি each element, each non-identity element of px is of own inverse, নিজেই নিজের ইনভার্স আছে,
তাহলে নিজেই নিজের ইনভার্স থাকলে সেই গ্রুপটা কি হয়? অ্যাবেলিয়ান। তার মানে এই পিএক্সটা অ্যাবেলিয়ান গ্রুপ, নিজে নিজের ইনভার্স আছে, প্রত্যেকটা এলিমেন্টের নিজে নিজের ইনভার্স আছে। মানে ইনডাইরেক্টলি যদি বলা হয় এ ইনভার্স কত আমি এ, বি ইনভার্স কত বি, সি ইনভার্স কত সি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের নিজে নিজের ইনভার্স আছে। এবার যদি তোমাকে ফার্দার জিজ্ঞাসা করে গিভ অ্যান এক্সাম্পল অফ এ গ্রুপ হুইচ ইজ ইনফাইনাইট অ্যান্ড হ্যাজ each element of each non-identity element is of order 2, তার মানে ফাইনাইট গ্রুপের এক্সাম্পল বললে এক্সটাকে ফাইনাইট নেব, ইনফাইনাইট গ্রুপের এক্সাম্পল বললে এক্সটাকে ইনফাইনাইট নেব। যদি মানে এই এক্সটা চেঞ্জ করেই আমার সেই ধরনের পসিবিলিটিগুলো চলে আসছে। খুব ইন্টারেস্টিং এই সেন্সে, এটাকে অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল হিসেবে নিতে পারি। এই গ্রুপটা এমন একটা গ্রুপ যে গ্রুপটা সাইক্লিক হতে পারে না। তুমি বলছো কেন সাইক্লিক হবে না স্যার? সাইক্লিক হওয়ার যে রেস্ট্রিকশনটা সেটা তোমরা জানো। সাইক্লিক গ্রুপের রেস্ট্রিকশনটা আমি তোমাদের একটু বলি। কিছুই না, কোনো একটা এলিমেন্ট পাওয়া যাবে গ্রুপের, সেই এলিমেন্টটা দিয়েই যেন গ্রুপের সব এলিমেন্টগুলো পাওয়া যায়। তার মানে একটা এলিমেন্ট দিয়ে যদি গ্রুপের সব এলিমেন্টগুলো পাওয়া যায় n belongs to z এর জন্য, তাহলে আমরা বলবো দিস জি ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। তার মানে একটা এলিমেন্ট দিয়ে পুরো গ্রুপের এলিমেন্টটা পেলে সেটাকে সাইক্লিক গ্রুপ বলা হচ্ছে, তাই তো? এটা আমরা জানি। সাইক্লিক গ্রুপের ডেফিনেশন আমি একটু টাচও করে যাচ্ছি, দাঁড়াও। এবার সাইক্লিক গ্রুপ হতে গেলে জি এর অর্ডার যা হবে তার জেনারেটরের অর্ডার সেম হবে। জি এর অর্ডার মানে নাম্বার অফ এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট জি এর মধ্যে আছে সেটা সমান সমান এর অর্ডার সমান হতে হবে। এবার মজার বিষয় হচ্ছে এই পিএক্স এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট 2 টু দি পাওয়ার n আছে, যদি ইভেন এক্সটা ফাইনাইট হয়, কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, তাহলে দেয়ার ইজ নো সাচ এলিমেন্ট হুজ অর্ডার ইজ ইকুয়ালস টু অর্ডার অফ দিস পাওয়ার সেট। পাওয়ার সেট অর্ডার সঙ্গে সমান নয়, তবে এটা সাইক্লিক হওয়ার কোনো চান্স নেই। তাহলে এমন একটা এক্সাম্পল পেলাম যেটা তুমি কি করতে পারো, এক্স এর মান চেঞ্জ করে করে বিভিন্ন অর্ডার নিতে পারো। সেই অর্ডারের গ্রুপটা না, প্রথম কথা হচ্ছে সাইক্লিক তো হচ্ছে না, 2 নম্বর হচ্ছে নিজে নিজের ইনভার্স থাকছে, নিজে নিজের ইনভার্স থাকছে, সাইক্লিক হচ্ছে না, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে, কিন্তু এই এক্সটাকে চেঞ্জ করে করে আমি এটা ফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত ঠেকতে পারি। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ, এটাকে অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল হিসাবে আমরা পরবর্তীতে মনে রাখবো, ঠিক আছে? ওকে, এই জায়গাগুলো আমাদের মোটামুটি জানা আছে। আমি তোমাদের কতগুলো জায়গা একটু টাচ না করলে না হয়, আমি একটু টাচ করে যাওয়ার চেষ্টা করছি। অর্ডার অফ এন এলিমেন্ট আমরা বলে দিয়েছিলাম কী জিনিস। এবার অর্ডারের পরেই দেখো বেশ কিছু রেজাল্ট আছে, সেই রেজাল্টগুলো তোমরা জানো হয়তো, যে এ এর অর্ডার আর এ ইনভার্সের অর্ডার সেম হবে। এখানে একটা রেজাল্ট আছে যে রেজাল্টটা দিয়েই একটা এমসিকিউ আসে। সেই রেজাল্টটা কি বলছে শোনো, লেট জি বি এ ফাইনাইট গ্রুপ অফ ইভেন অর্ডার। তার মানে জি এর মধ্যে ইভেন সংখ্যক এলিমেন্ট আছে, দেন নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 2 ইন জি আর অলওয়েজ অড। এই কথাটির মানে কি? কতগুলো এলিমেন্ট জি এর মধ্যে থাকবে? আমি যে সব থেকে বেশি জি এর মধ্যে অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে, যার অর্ডারগুলো 2 হবে। এবার একটা কোশ্চিন আছে, অড নাম্বার অফ এলিমেন্ট যদি থাকে তাহলে আমরা বলতে পারি অন্তত একটা এলিমেন্ট থাকবে যার অর্ডার 2 হবে। অড মানে কি 3টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 7টা থাকতে পারে, তাহলে অন্তত একটা এলিমেন্ট থাকবে যার অর্ডারটা 2 হবে। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে এমন একটা গ্রুপ নিলাম যে গ্রুপটার অর্ডার তোমার জানা আছে ইভেন। ওকে, তাহলে জি একটা গ্রুপ, অর্ডার জানা আছে ইভেন। কোথায় কোথায় বললাম এই গ্রুপটা হচ্ছে আমার 10 অর্ডারের। তাহলে কি এই গ্রুপের মধ্যে 2 অর্ডারের কোনো এলিমেন্ট থাকবেই সব সময়? আমি যে ইয়েস, সব সময় থাকবে। এবার তুমি বলতে পারো যে এই গ্রুপের 10টা এলিমেন্ট আছে, সাপোজ এই গ্রুপের এলিমেন্টগুলো ই A1 A2 করে A9, A1 A2 করে A9, তাহলে এতগুলো এলিমেন্ট আমার জি এর মধ্যে আছে। আমি জানি এই এলিমেন্টের অর্ডার সবসময় 1 হবে, তাহলে বাকি এলিমেন্টের অর্ডার কত হবে? আমি যে বাকি এলিমেন্টের অর্ডার কিন্তু 2 হবে এটা বলিনি, এই রেজাল্টটাতে বাকি এলিমেন্টের অর্ডার 2 হবে এটা বলিনি, কিন্তু এইটুকু বলেছি যদি এর 2 অর্ডারের এলিমেন্ট থাকে তার সংখ্যাটা অড হবে।
মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে এই এলিমেন্টের অর্ডার যদি 2 হয় আর শুধুমাত্র এই এলিমেন্টের অর্ডার 2 আর বাকি সব এলিমেন্টের অর্ডারগুলো নট 2 নয় কিছু হতে পারে না, এটা হতে পারে না। তার মানে এখানে মিনিমাম 3টে এলিমেন্ট থাকবে যার অর্ডার 2 হবে, বা মিনিমাম 5টা এলিমেন্ট থাকবে যার অর্ডার 2 হবে, বা মিনিমাম 7টা এলিমেন্ট থাকবে যার অর্ডার 2 হবে, বা 9খানা এলিমেন্টই তার অর্ডার 2 হতে পারে। 9টা এলিমেন্টে তার অর্ডার 2 হতে পারে, মানে ওই পাওয়ার সেটের গল্প সেভাবে বলা যেতে পারে। এবার ধরো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, এক্ষুনি বলছি। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এমন হতে পারে না একটাই এলিমেন্ট? আমি হ্যাঁ, অন্তত একটা থাকবে। So if G is a group of order 10 then there is at least one element whose order 2, অন্তত একটা এলিমেন্ট পাওয়া যাবে যার অর্ডার 2। এবার ধরো পাওয়ার সেট নিয়েছো px আর x এর মধ্যে 3খানা এলিমেন্ট নিয়েছো, কথা বোঝো। x এর মধ্যে যদি 3টে এলিমেন্ট নাও তাহলে এই পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে? আমি এর মধ্যে থাকবে 2 কিউব, মানে 8টা এলিমেন্ট থাকবে। তার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কত? প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, each element of px be its own inverse, নিজের ইনভার্স মানে অর্ডার 2। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট অর্ডার 2, কিন্তু আইডেন্টিটি এলিমেন্টটা বাদ দিয়ে, আইডেন্টিটি এলিমেন্ট ই বাদ দিলে পড়ে থাকলো কটা এলিমেন্ট? 7টা এলিমেন্ট। তাহলে 7টা এলিমেন্টের অর্ডার 2, মানে অড নাম্বার হলো, অড নাম্বারই হতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এবার 2 টু দি পাওয়ার x এর মান বাড়িয়ে দাও, 3 জায়গায় 4 করে দাও, আমি যেটা ইভেন হবে। x এর মান তুমি আরও বাড়িয়ে দাও, 5 করে দাও, এটা ইভেন হবে, 32 হবে, 16 32 এরকম করে চলবে। এবার 32 হলো একটা আইডেন্টি এলিমেন্ট, তাহলে 31 সংখ্যক তার অড অর্ডারের 2 অর্ডারের অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে। তুমি এমনি এক্সাম্পল নিয়ে বলতে পারো, মনে করো ক্লেইন্স ফর গ্রুপ V4 নিয়েছো, E A B C এদের অর্ডার কিন্তু 4, কিন্তু এই এলিমেন্টের অর্ডার 1, বাকি এলিমেন্টের অর্ডারগুলো কিন্তু 2। তার মানে অন্তত একটা এলিমেন্ট থাকবে যার অর্ডার 2। এটা খুব সুন্দর একটা রেজাল্ট, যে রেজাল্টটা আমরা হয়তো ডাইরেক্ট MCQতেও ইউজ করবো মাঝে মাঝে। আরেকটা জায়গায় একটু খালি বলে রাখি, জানো এইগুলো প্রপার্টিগুলো জানা উচিত, কিন্তু এই প্রপার্টিগুলো আমার টাচ করে গেলে একটা সুবিধা হবে কি, পরবর্তীতে MCQতে ডাইরেক্ট রেজাল্ট হিসাবে ইউজ করতে পারবো। কি বলছে দেখো, এই যে কোনো একটা এলিমেন্ট তুমি এ আমাকে দিলে, কথা বোঝো, এ একটা এলিমেন্ট দিলে যে কোনো, সেই এলিমেন্টের সঙ্গে বি এর কনজুগেসি রিলেশন আছে। কনজুগেসি রিলেশন আছে কথাটির মানে কি, যেন বি এলিমেন্ট দিয়ে এ পাওয়া যাচ্ছে, বি এলিমেন্ট দিয়ে এ পাওয়া যাচ্ছে মানে কি, তার আগে পরে কোনো একটা এক্স কম্পোজ করে দেওয়ার পর যদি এ পাওয়া যায় তাহলে বলবো এ ইজ কনজুগেট টু বি। তার মানে এখানে কিন্তু এই এক্সটা দেয়ার এক্সিস্ট, কোনো না কোনো একটা এক্স যদি পাওয়া যায় তার জন্য এর সঙ্গে এক্স বি এক্স ইনভার্স সমান হচ্ছে, তাহলে এটাকে বলবো কনজুগেট টু বি। আচ্ছা, এই রেজাল্টটা থেকে আমরা আবার বোথ সাইড এক্স ইনভার্স দিয়ে কম্পোজ করে দিলে এইদিকে পাচ্ছি এক্স ইনভার্স বি, এক্স ইনভার্স কম্পোজ করে দিলাম, কম্পোজ করে দেওয়ার পর এক্সটা আউট হয়ে গিয়ে বি হবে, ওটা আউট হয়ে যাবে। তাহলে ঘুরে দেখো সেম জিনিসই যেন আমরা এখানে পেলাম, তার মানে এক্স ইনভার্স এ এক্স পেলাম। কেউ বলতে পারো ইনভার্সও ওইদিকে ছিল, আমি যে তাহলে এক কাজ করো, এটা ইনভার্স করে তার ইনভার্স করে দাও, ওটাকে ওয়াই বলো, তাহলে ওয়াই এ ওয়াই ইনভার্স এরকম হচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারি বি ইজ কনজুগেট টু এ। মনে রেখো এই ধরনের এক্সপ্রেশনগুলো থেকে বলা যেতে পারে এ আর বি কনজুগেট টু ইচ আদার। কনজুগেট টু ইচ আদার কথাটির মানে হচ্ছে যদি এ এলিমেন্টের অর্ডার আমার এন হয় তাহলে বি এলিমেন্টের অর্ডার এনই হবে, অন্য কিছু হতে পারে না। তার মানে এ এলিমেন্টের অর্ডার যা হবে তার কনজুগেট এলিমেন্টের সেম অর্ডার হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা রেজাল্ট। তার কারণটা খুব সিম্পল, কারণ হচ্ছে এ টু দি পাওয়ার এন যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স বি এক্স ইনভার্স তার টু দি পাওয়ার এন হবে। মজার জিনিস হচ্ছে এই এনটা এক্সের উপর আর এক্স ইনভার্সের উপর চাপবে না, মানে এগুলোকে বারবার কম্পোজিশন করলে উইদাউট ইউজিং কমিউটেটিভ ল অটোমেটিক্যালি বির ওপর পাওয়ারটা শুধু চলে যাবে, অটোমেটিক্যালি বি এর ওপর পাওয়ার যাবে। তার মানে এ টু দি পাওয়ার এন সমান সমান আমি লিখতে পারি এক্স বি টু দি পাওয়ার এন এক্স ইনভার্স। এই রেজাল্টটা থেকে আমরা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট কেন বলছি দেখো, এই রেজাল্ট থেকে আমরা বলতে পারি
যে ইন কেস বি এর অর্ডারটা যদি আমার এন হয়ে যায় তাহলে নিশ্চয়ই বি টু দি পাওয়ার এন এর মানটা আমার ই হবে, ওই ইটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে এ টু দি পাওয়ার এন, তাহলে এটা এক্স, এটা ই, আর এখানে এক্স ইনভার্স হবে, তার মানে এক্স ইনভার্স হবে মানে ই হবে, মানে এইটুকু তো আশা করা যেতেই পারে এর অর্ডারটা ফাইনাইট হবে। আমি ফার্দার দেখিয়ে দেবো দিস এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, দেয়ারফর অর্ডার অফ এ অলসো এন। তাহলে বি এর অর্ডার এ এর অর্ডার সেম হবে যদি কনজুগেট হয়। তো এখানে দুটো জিনিস আমরা খেয়াল করছি, অর্ডারগুলো তো সমান হবে, কনজুগেট বলে এটা বললাম। নেক্সট কাজ হচ্ছে ওই যে পাওয়ার কে চাপালে কে এটা ভেতরে ঢোকে সেটাও বলে দিলাম। এবার কনজুগেট যদি হয়ে যায় তাহলে এ বির অর্ডার যা হবে বি এর অর্ডার তাই হবে। কারণ দেখো কমিউটেটিভ কিন্তু বলিনি, কারণ গ্রুপটা এটা জাস্ট গ্রুপ বলা আছে, যে কোনো একটা গ্রুপের এলিমেন্ট মানে কমিউটেটিভ নাও হতে পারে। আর কমিউটেটিভ যদি না হয়, তোমাদের আমি এমন একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, এক্ষুনি হয়তো বলতে পারবো যে এমন সিচুয়েশন এসছে যে এ বির অর্ডার যা হবে বি এর অর্ডার চেঞ্জ হয়ে গেছে। তোমরা হয়তো এটা বিশ্বাসই করছো না, এটা হতে পারে স্যার? এ বি করলে যে অর্ডার হবে বি এ করলে নাকি অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম এক্সাম্পল কি পাওয়া যেতে পারে? আচ্ছা এরকম এক্সাম্পল আছে জানো তো, যে এ আর বি এর অর্ডারগুলো ফাইনাইট, কিন্তু তাদের কম্পোজিশন করার পর তার অর্ডারটা ইনফাইনাইট হয়ে গেছে। যে এক্সাম্পলগুলো ম্যাট্রিক্স দিয়ে দিতে হবে, ম্যাট্রিক্স দিয়ে খুব সুন্দর এক্সাম্পলটা হয়। আচ্ছা, আর এ বির অর্ডার যা হবে বি এর অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, জানো এটা ঠিক তো? এরকম এক্সাম্পল দিতে পারবে কেউ একজন? বা কোত্থেকে আসবে সেটা বলো, তাহলেই হবে। কেউ একজন? S3 থেকে আসবে, ভেরি গুড। S3 থেকে আসবে, কারণ S3 কমিউটেটিভ নয়, S3 নন কমিউটেটিভ, তার জন্য এলিমেন্টগুলো কম্পোজিশন করে আমার চেঞ্জ হয়ে যায়, মানে রো 1 রো 4 যা হবে রো 4 রো 1 আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটা একটা এক্সাম্পল হতে পারে। এছাড়া আরেকটা এক্সাম্পল ম্যাট্রিক্স দিয়ে আসতে পারে। GL2R এর এলিমেন্ট বলে দাও। GL2R মানে কি, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, জেনারেল লিনিয়ার গ্রুপ। GL2R এর এলিমেন্ট মানে সেই সমস্ত এগুলো থাকবে যারা ম্যাট্রিক্স, কিন্তু তার ডিটারমিনেন্টটা যেন নট ইকুয়ালস টু 0 হয়। তাহলে এরকম টাইপের এলিমেন্ট নিয়ে, ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হলেই হবে। তাহলে এই টাইপের এলিমেন্ট নিয়ে তুমি দেখাতে পারো এ বি যা হবে বি এ নট ইকুয়াল হবে। তোমরা সবাই জানো ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। তাহলে এই এক্সাম্পলগুলো সেই সমস্ত এক্সাম্পলের ক্ষেত্রেই প্রযোজ্য খাটবে যেখানে নন কমিউটেটিভ হবে, আর কমিউটেটিভ হলে তো ইকুয়াল হবে। এইখানে কি বলেছে, ফার্দার কি বলছে, এখানে বলছে যদি কনজুগেট হয়, এর সঙ্গে বি যদি কনজুগেসি রিলেশন থাকে, তাহলে অর্ডার অফ এ বি আর অর্ডার অফ বি এ সমান হবে। তার মানে বি সমান সমান এটা, বি সমান সমান এটা, বা এ সমান সমান এটা যদি হয় তাহলে হবে। পরিষ্কার? ওকে, ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, এবার চলে আসো কোনো একটা এলিমেন্টের, আগের দিন হয়তো পাতি একটা রেজাল্ট হিসেবে আমরা এটা বলেছিলাম, নিশ্চয়ই বলেছি এটা, তাই তো যে এ টু দি পাওয়ার কে এর অর্ডার আমি কি করে পাবো? এ টু দি পাওয়ার কে এর অর্ডার পেতে গেলে এর জি এর এ এলিমেন্টের অর্ডারটা উপরে বসাতে হবে আর জিসিডিটা নিতে হবে, এটা একটা রেজাল্ট। আচ্ছা, এবার দেখো আরও কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোর মধ্যে এটা বলেছিলাম যে অর্ডার অফ এ বি সমান সমান অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি আকারে আমরা পেতে পারি। এই রিমার্কটার দিকে তাকাও, যেটা আমি তোমাদের এক্ষুনি বলার চেষ্টা করলাম। এ বি বিলংস টু জি, বি এলিমেন্ট অফ ফাইনাইট অর্ডার। এ আর বি দুজনের অর্ডারগুলো ফাইনাইট, এ আর বির দুজনের অর্ডারগুলো ফাইনাইট, কিন্তু অর্ডার অফ এ বি মে নট বি ফাইনাইট। অর্ডার অফ এ বি ফাইনাইট নাও হতে পারে, ঠিক আছে, ইনফাইনাইটও হয়ে যেতে পারে। আচ্ছা, মে নট বি ফাইনাইট অ্যান্ড ইফ ইট ইজ ফাইনাইট, তাহলে তার অর্ডারটা ইভেন হবেই। আচ্ছা, ইফ ইট ইজ ফাইনাইট দেন ইট ইজ নিড নট বি ইকুয়াল টু দিস ওয়ান। তার মানে কমিউটেটিভ হলেই একমাত্র অর্ডার অফ এ বি আর অর্ডার অফ দিস ওয়ান এরা ইকুয়াল হবে, কিন্তু কমিউটেটিভ যদি না হয় তাহলে ইকুয়ালের প্রশ্ন তো নেই। কথা বোঝো, ইকুয়ালের প্রশ্ন তো নেই। আর প্রথম ইকুয়াল তো নেই। এবার 2 নম্বর বলছে যে এমনও সিচুয়েশন এসছে যে সিচুয়েশনে তুমি মনে করো এ আর বি দুটো এলিমেন্ট নিয়েছো, এর অর্ডারটাকে তুমি ফাইনাইট বলছো সাপোজ 2, আর বি এর অর্ডারটাকে সাপোজ তুমি বলছো 4, কিন্তু আমি এই এ বির অর্ডার করে দেখা গেল ইনফিনিটি। হতে পারে।
তার মানে সুইটেবলি এমন দুটোই এলিমেন্ট আমাকে চুজ করতে হবে, এ এর মান এরকম একটা চুজ করতে হবে, বি এর মান এমন একটা চুজ করতে হবে যার জন্য এদের অর্ডারগুলো আমার সেম হবে। এগুলো একটু স্পেশাল টাইপ, তো এই ধরনের মানগুলো কথা বললাম আমি এমন চুজ করলাম। তাহলে এটা একটা যদি নেই, তাহলে আরেকটা নিলাম ধরো 1, যেন সাম করে আমার চেঞ্জ হয়। এটা খুব বাজে ধরনের একটা এক্সাম্পল। এটা হচ্ছে বইয়েই দেখবে, তোমাদের মাপার বইতেই একটা কাউন্টার এক্সাম্পল হিসাবে ছিল। আমি তোমাদের একটা এক্সাম্পল বলে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। আরেকটা জিনিস মনে রেখো, এগুলো খুব স্পেশাল টাইপ, তো সো এরকম টাইপের এক্সাম্পল রেয়ার আছে, খুব কম সংখ্যক আছে। কম সংখ্যক আছে মানে তোমাকে এক্সাম্পলটা মনে রাখতে হবে, তাই না? কম সংখ্যক এক্সাম্পল আছে মানে তোমাকে মনে রাখতে হবে। তা আমি তোমার এক্সাম্পলটা বলছি। ধরো এটাকে নিলে মনে করো 0 1 0 -1 1 0 হলো, এটা এ। আর বি নিলে 1 1 -1 0। এমন যদি নাও তাহলে দেখা যাবে এ এলিমেন্টের অর্ডার কত হবে। আমি কি এ স্কোয়ার করি, এ স্কোয়ার করলে দুবার গুণ 0 -1 1 0 0 -1 1 0 দিস ইকুয়ালস টু, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আসবে তোমার -1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আসছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আসছে 0, এটার সঙ্গে এটা মানে 0, এটার সঙ্গে এটা -1। গুড। সো দিস ওয়ান নাথিং বাট -i। সো -i বা -i2, তার মানে a টু দি পাওয়ার 4 যদি করি তাহলে i2 আসবে, তাই না? তাহলে অর্ডার অফ a দিস ইকুয়ালস টু 4। সো দিস ইজ আওয়ার লিস্ট পজিটিভ ইন্টিজার। 4টা লিস্ট পজিটিভ ইন্টিজার, ফর হুইচ a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু i2। i2টা হচ্ছে এখানকার আইডেন্টিটি এলিমেন্ট, GL2R এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে i2। তাহলে অর্ডার পেয়ে গেলাম। বি এর অর্ডারটাও সিমিলারলি আমরা বের করতে পারবো। বি এর অর্ডার বের করতে গেলে বি স্কোয়ার করতে হবে 1 দিস 1, তার সঙ্গে হচ্ছে 1 1 -1 0, এটা মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে -1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে -1। তারপরে বি কিউব করো, বি কিউব করলে কি আসছে দেখে নিই। বি কিউব মানে 0 1 -1 -1, তার সঙ্গে চলে আসো বি কিউব, তো তাহলে একটা বি গুণ করো, তাহলে 1 1 -1 0। দেখো দেখি এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আসছে -1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আসে 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আসবে -1 + 1 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আসবে -1। আশা করি বুঝতে পেরে গেছো। এটাই আমার দেখো -i2, তাহলে বি টু দি পাওয়ার 6 করলে আমার i2 আসবে। তার মানে বোঝাই যাচ্ছে অর্ডার অফ বি সমান সমান আমার 6। তাহলে এমন দুটো ম্যাট্রিক্সের এলিমেন্ট নিলাম GL2R এর, তাদের অর্ডারগুলো ফাইনাইট। কিন্তু এবার এ বি করো, এ বি করলে কি আসবে, এ মানে হচ্ছে 0 -1 1 0, বি মানে কি, বি মানে হচ্ছে তোমার 1 1 -1 0। এই দুটো মাল্টিপ্লাই করার পর কি আসছে, এটা 1 আসছে, এটার সঙ্গে 0 আসছে, এটা করলে হচ্ছে 1, এটা 1 আসছে, এটার সঙ্গে এটা 1 আসছে। গুড। আচ্ছা, এ বি যদি এমন টাইপের আসে, যেহেতু এখানে প্লাস মাইনাস মিশিয়ে নেই, তার মানে এ বির স্কোয়ার যদি করো তাহলে 1 0 1 1 দুবার নাও, দেখো আইডিয়া পেয়ে যাবে কি হতে পারে। এটা সমান সমান হয়ে যাবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 0, কিন্তু এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 2, তারপর এটা কত হবে 1। কি বুঝলে, এ বি স্কোয়ারটা 2 আসছে। আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এন যদি চাপাই তাহলে এখানে এন আসবে, একদম শিওর। আমার কেন যেন মনে হচ্ছে। তার মানে এটাই ইনডাইরেক্টলি বলতে চাইছে যে যত পাওয়ার চাপাবে 0 হওয়ার কোনো চান্স নেই। তার মানে অর্ডার অফ এ বিটা তাহলে ইনফাইনাইট। এবার অর্ডার অফ এ বি ইনফাইনাইট, whereas A and B, order of A and order of B both are finite। তাহলে এই কাউন্টার এক্সাম্পলটা ইন্ডিকেট করছে এ বির অর্ডারগুলো ফাইনাইট হতে পারে, এ বি সেপারেটলি অর্ডার ফাইনাইট হতে পারে, কিন্তু প্রোডাক্ট করে ফাইনাইট নাও হতে পারে। এবার যদি প্রোডাক্ট করেও ফাইনাইট হয়ে যায়, তবু আমি এমন এক্সাম্পল পেয়ে যাব যে ইকুয়াল হচ্ছে না, হতে পারে। খুব স্পেশাল টাইপ একটা এক্সাম্পল। এই স্পেশাল টাইপ এক্সাম্পলগুলো তোমাদের মনে রাখতে হবে পরবর্তীতে অনেক কাউন্টার এক্সাম্পল হিসাবে বলার জন্য, ঠিক আছে? সাবগ্রুপের ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো। সাবগ্রুপ কথাটির মানে আর কিছুই না, সাবসেট হতে হবে। সাবসেট হয়ে গ্রুপের সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করবে সেম অপারেশনের রেসপেক্টে।
ভাইটাল কথা হচ্ছে সেম অপারেশনের রেসপেক্টে সমস্ত প্রপার্টিগুলো স্যাটিসফাই করতে হবে। এবার সাবগ্রুপ দেখানোর জন্য কিছু শর্টকাট মেথড আছে, ওয়ান স্টেপ মেথড আছে। এটা আছে দেখো, সাবগ্রুপ হতে গেলে কি কি হতে হবে? কিছুই না, সাবসেট হতে হবে। মনে রেখো, একটা নোটেশন তোমাদের বলেও রাখি যে সাবগ্রুপ সেম অপারেশনের রেসপেক্টে হবে। আর সাধারণত অনেক স্ট্যান্ডার্ড বইতে কি করে, জি যদি গ্রুপ হয়, এইচ যদি সাবগ্রুপ হয়, তাহলে এইচ লেস লেখা হয়, সাবসেট নয় কিন্তু, লেস জি, এই নোটেশন দিয়ে সাবগ্রুপটা লেখা হয়। কেন তোমরা জানো হয়তো যে এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে সিমেট্রিক ডিফারেন্সের যে নোটেশনটা সেই ডিফারেন্সটা ইউজ করা হয়। সো দিস নোটেশন অ্যাকচুয়ালি নর্মাল সাবগ্রুপের নোটেশন, আর এই লেস টাইপের নোটেশনটা হচ্ছে সাবগ্রুপের নোটেশন, ঠিক আছে? কিন্তু সাবগ্রুপ দেখাতে গেলে আমার গাদাগুচ্ছ 4খানা প্রপার্টি দেখানোর দরকার নেই, মানে অ্যাসোসিয়েটিভটা অটোমেটিক্যালি হবে। ইভেন আমরা সাবগ্রুপ দেখানোর জন্য আইডেন্টিটিরও দেখাবো না, কারণ কি ইনভার্স এক্সিস্ট যদি করে যায় তাহলে আইডেন্টিটি নিশ্চয়ই এক্সিস্ট করেছে, বা যে দুটো প্রপার্টি দেখালে যে দুটো প্রপার্টি আছে সেই দুটো প্রপার্টি দিয়ে বাকি দুটো প্রপার্টি অটোমেটিক্যালি ফলো করবে। ওই জন্য সাবগ্রুপের নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হিসাবে আমরা দুটো রেজাল্ট পাবো। একটাকে বলা হয় ওয়ান স্টেপ টেস্ট, ওয়ান স্টেপ টেস্ট মানে একটা কন্ডিশন দিয়ে টেস্ট, আর একটাকে বলা হয় টু স্টেপ টেস্ট। তো ওয়ান স্টেপ টেস্ট মানে হচ্ছে এবিগুলো জি এর মধ্যে থাকলে এবির ইনভার্সগুলো এবিগুলো এইচের মধ্যে থাকলে এবির ইনভার্সগুলো এইচের মধ্যে থাকতে হবে, বাইস এইটুকু। আর তার সঙ্গে আরেকটা কন্ডিশন আছে নন এমটি, কারণ নন এমটি না দেখিয়ে সাবগ্রুপ আমরা দেখাতে পারবো না। নন এমটি হবে তার কারণ হচ্ছে জি যদি গ্রুপ হয় তার সাবসেটগুলো সাবগ্রুপ হবে প্রোভাইডেড আইডেন্টিটি এলিমেন্টটা অন্তত যদি কন্টেইন করে। জি এর আইডেন্টিটি এলিমেন্টটাই এইচ এর আইডেন্টিটি হতে হবে। তার জন্য মনে করো কথা বললাম যে আমি একটা জি এরকম একটা গ্রুপ নিয়েছি, একটা সাবগ্রুপ আমি এইচ নিয়েছি, আর একটা সাবগ্রুপ আমি কে নিয়েছি, আমি কিছু হতে পারে না। এইচ আর কে এমন সাবগ্রুপ কখনো হতে পারে না, কারণ কমন এলিমেন্ট আমার কিছু একটা থাকবে, সেটা হচ্ছে আইডেন্টিটি। তার মানে কেটা যদি আমি এমন নিতাম, আমি যে হ্যাঁ এবার ঠিক আছে এইখানে অন্তত কমন এলিমেন্ট ইটা থাকুক, তো কমন এলিমেন্ট কিছু থাকতেই হবে, সেটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, ঠিক? ওকে, ওয়ান স্টেপ প্রুফ যখন বলছি তখন দিস ওয়ান, আর টু স্টেপ মানে কি, ক্লোজ দেখাবো আর ইনভার্স দেখাবো। কখনো কখনো দেখেছি এই নিচের রেজাল্টটা বেশি ইম্পর্টেন্ট, মানে কাজে দেয় বা হেল্পফুল হয় অনেক সময়, যে এই শর্টকাট মেথডের থেকেও এটা বেশি হেল্পফুল হয়। সেই জন্য এটা দিয়েও প্রুভ করতে পারো সাবগ্রুপটা কি না, এ বিগুলো এইচের মধ্যে থাকবে, এ আর বি যদি সেপারেটলি এইচের মধ্যে থাকে, ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন, আর ইনভার্সটা থাকবে ক্লোজড আন্ডার টেকিং ইনভার্স, ঠিক আছে? এবার ফাইনাইট গ্রুপ যদি হয়, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপ চেক করার জন্য ইনভার্স চেক করার দরকার নেই, মানে ইনভার্সটার কোনো প্রয়োজনই নেই। এবার তুমি বলছো কেন স্যার? অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো ফাইনাইট গ্রুপের ইনভার্স থাকবে, কারণ ইনভার্স যদি না থাকে তার মানে দুটো এলিমেন্ট সমান হচ্ছে না, তাহলে তো ইনফিনিট এলিমেন্ট চলে আসবে। এবার ইনভার্স যেহেতু থাকে সেই জন্য ফাইনাইট গ্রুপের সাবগ্রুপ দেখানোর জন্য শুধুমাত্র ক্লোজড প্রপার্টিটা দেখাও, শুধু ক্লোজড। এইচের এলিমেন্টগুলো কম্পোজিশন করার পর আবার এইচের মধ্যে থাকলেই সেটাকে ফাইনাইট গ্রুপ বলা হচ্ছে, ঠিক আছে? সাবগ্রুপ বলা হচ্ছে। ফাইনাইট গ্রুপের সাবগ্রুপ দেখানোর জন্য ইনভার্স দেখানোর কোনো প্রয়োজন নেই। কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, কোনগুলো সাবগ্রুপ হয় সেই ধরনের রেজাল্টগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেন্টার অফ এ গ্রুপ। এই সেন্টার অফ এ গ্রুপ তোমাদের এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। গ্রুপের সেন্টার বলতে কি বলছি? সেন্টার মানে হচ্ছে জেডজি দিয়ে ডিনোট করা হয়, স্ট্যান্ডার্ড নোটেশন। সেই জেডজির এলিমেন্টগুলো কি, সেই সমস্ত এলিমেন্টগুলোই জেডজির মধ্যে থাকবে যে এলিমেন্টগুলো জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউট করবে,
যে এলিমেন্টগুলো জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করলে সেন্টার অফ এ গ্রুপ বলা হয়। আমি তোমাকে দেখাতে পারবো এই সেন্টারটা সাবগ্রুপ হবে, পরে আমি দেখাবো এটা শুধু সাবগ্রুপ নয়, এটা নর্মাল সাবগ্রুপ পর্যন্ত হবে, তারপরে আরও কিছু কন্ডিশন স্যাটিসফাই করে এটা একটা নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে সেন্টারটা একটা নর্মাল সাবগ্রুপ বা শুধু সাবগ্রুপ হবে, এটা শুধু আপাতত জেনে রেখো। সাবগ্রুপ কী করে প্রুভ করবে? 1 স্টেপ টেস্ট দিয়েও প্রুভ করতে পারো, 2 স্টেপ দিয়েও প্রুভ করতে পারো। আর জি যদি ইনিশিয়ালি ফাইনাইট বলে দেওয়া থাকতো তাহলে তার সেন্টারটাও ফাইনাইট হতো। তাহলে সেন্টার কিন্তু জেড জি কিন্তু যে গ্রুপটা নিয়েছো তার সঙ্গে কম এলিমেন্ট থাকবে। জেড জির মধ্যে মিনিমাম যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কেন? কারণ আইডেন্টিটি এলিমেন্ট সবার সঙ্গে কমিট করে। এবার জি যদি কমিউটেটিভ গ্রুপ হয়ে যায় তাহলে জেড জি আর জি সবসময় সমান হবে। তার মানে জি কমিউটেটিভ টেস্ট করার জন্য এটা একটা রেজাল্ট। জি কমিউটেটিভ হবে ইফ অ্যান্ড অনলি জেড জি আর জি সমান, এটাই একটা রেজাল্ট। সো এই রেজাল্টটা দিয়েও অনেকে প্রমাণ করে দিতে পারে। ঠিক আছে, সেন্ট্রালাইজার বা নর্মালাইজার কথাটির মানে হচ্ছে কতকটা সেন্টারের মতোই, কিন্তু এখানে কোনো একটা ফিক্সড এলিমেন্টের সঙ্গে কমিট করবে। সি এ দিয়ে বা এন এ দিয়ে ডিনোট করা হয়। ফিক্সড এলিমেন্টের সঙ্গে যদি কমিউট করে তাহলে সেগুলো সেন্টারের মধ্যে থাকবে। এবার যদি ফার্দার জিজ্ঞাসা করো যে সেন্টার অফ এ গ্রুপ আর সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট, ওই দুটোর মধ্যে কে বড় আর কে ছোট, সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিতে পারি। কথা বোঝো, এটা যদি আমার জি হয় তার থেকে ছোট হচ্ছে জেড জি, বুঝলে, আর তার থেকে বড় হচ্ছে সি এ। মানে ইনডাইরেক্টলি বলা হয় জেড জি ইজ এ সাবগ্রুপ অফ জি, ইভেন জেড জি ইজ এ সাবগ্রুপ অফ সি এরও সাবগ্রুপ হবে। কেন এখানে বেশি এলিমেন্ট আছে এটা বোঝার চেষ্টা করো। কারণ জেড জির মধ্যে কমিউটেটিভ গ্রুপ যদি না হয় তাহলে শুধু ই থাকবেই, আরও বেশি থাকতে পারে। কিন্তু এটা কমিউটেটিভ হোক আর না হোক, জেড জিটা কমিউটেটিভ হোক আর না হোক, এর মধ্যে ই তো থাকবে আর এও তো থাকবে, এই ইনভার্সও থাকবে। তার মানে মিনিমাম এই 3টে এলিমেন্ট থাকবে এখানে, মিনিমাম এই 3টে এলিমেন্ট থাকবে, আরও বেশি থাকতে পারে কিন্তু মিনিমাম। কেন? কারণ এর সঙ্গে তো এ কমিট করবে আর এর সঙ্গে তার ইনভার্সটা কমিট করবে। ইভেন জানো জেড জির মধ্যে এ নাও থাকতে পারে কিন্তু সি এর মধ্যে এ থাকবে, তার মানে সি এটা বড় হবে। এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। এটার থেকে সি এ বড়, তার থেকে জি বড়। এবার কমিউটেটিভ গ্রুপ যদি হয়ে যায় তাহলে এরা সব ইকুয়াল হয়ে যাবে। তাহলে কমিউটেটিভ গ্রুপের আন্ডারে সেন্টার অফ এ গ্রুপ সেটা লেস ইম্পর্ট্যান্ট। সেন্টার অফ এ গ্রুপ কোনো কাজেই নয় কমিউটেটিভ গ্রুপ যদি হয়ে যায়, বা সেন্ট্রালাইজারগুলো লেস ইম্পর্ট্যান্ট। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, হয়তো পরবর্তীতেও আমরা আলোচনা করব কোনগুলো সেন্টার হবে, কি হবে, অর্ডার বলতে কি বুঝি, অর্ডারের জায়গাগুলো বলছি না। ফাইনাইট গ্রুপের প্রপার্টি অর্ডারগুলো কি হয় সেগুলো আমরা টুকটাক বললাম। বলার পর সাইক্লিক গ্রুপের জায়গাটা একবার খালি একটু টাচ করছি। সাইক্লিক গ্রুপ কথাটির মানে হচ্ছে এমন একটা এলিমেন্ট খোঁজো যে এলিমেন্ট দিয়ে জি এর সব এলিমেন্ট পাওয়া যায়, ওটাকে সাইক্লিক গ্রুপ বলছে। এমন একটা এলিমেন্ট খোঁজো যেটা দিয়ে সব এলিমেন্ট পাওয়া যায়, সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, সাইক্লিক গ্রুপের কিছু প্রপার্টি বোঝো। এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। সাইক্লিক গ্রুপ হলেই অ্যাবেলিয়ান হবে, কিন্তু কনভার্স ইজ নট ট্রু। তার কাউন্টার এক্সাম্পল তুমি U10 দিতে পারো, U12 দিতে পারো, ক্লেইন্স 4 গ্রুপ দিতে পারো, পাওয়ার সেট দিতে পারো, সব ওগুলো এক্সাম্পল। কেন পাওয়ার সেটটা বললাম? কারণ পাওয়ার সেটের নিজের ইনভার্স থাকে, তার মানে কমিউটেটিভ। কিন্তু পাওয়ার সেটের এমন কোনো এলিমেন্ট পাওয়া যায় না যে এলিমেন্ট দিয়ে পুরো সেটটা জেনারেট করবে। একটা ইন্টারেস্টিং জায়গা একটু বোঝার চেষ্টা করো। মনে করো খুব ইন্টারেস্টিং এটা, যে জি আমি একটা গ্রুপ নিয়েছি, সেটা যখন সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই দিস ওয়ান, নোটেশনটা এটা। তার মানে কি এই জি এর যা অর্ডার হবে এর অর্ডারটা তাই হবে। কোথায় বললাম জি এর অর্ডারটা আমার এন, তাহলে এ এলিমেন্টের অর্ডারটা এন হবে। এ এলিমেন্টের অর্ডার যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এনটা সবসময় ই হবে। এ টু দি পাওয়ার এন ই হয়েছে মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে ওই সেটটার মধ্যে এ থাকবে, এ স্কোয়ার থাকবে, এ কিউব থাকবে, এ টু দি পাওয়ার 4 থাকবে। আমি যেগুলো তো থাকবে, শুধু তাই নয়, এ আর এ স্কোয়ার কোনোদিনই ইকুয়াল হবে না, এ আর এ কিউব কোনোদিনই ইকুয়াল হবে না, মানে এগুলো ডিস্টিং হবে। ডিস্টিং হওয়ার পর এ টু দি পাওয়ার n-1 করে এ টু দি পাওয়ার n পর্যন্ত সব এলিমেন্টগুলো ডিস্টিং। এইগুলো কিন্তু সব ডিস্টিং এলিমেন্ট। তুই বলছিস কেন এগুলো সব ডিস্টিং এলিমেন্ট? তার কারণ হচ্ছে যদি এরা কেউ না কেউ ইকুয়াল হয়ে যায়,
A2 এর সঙ্গে A7 ইকুয়াল, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে A5 সমান সমান E হয়ে যাবে। A5 E হয়ে যাবে মানে কি অর্ডারটাকে আর n বলবো না, অর্ডারটাকে তাহলে 5 বলবো। 5 তো হতে পারে না, অর্ডার তো n বলেছো, যদি n এর মানটা 5 এর থেকে বড় হয় তার মানে কন্ট্রাডিকশন হয়ে যাবে। তো এইগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট। এবার তুমি বলবে স্যার আরও তো এলিমেন্ট আছে, আমি থাকুক কী আছে বলো, n+1 a n+2 এগুলো আছে। আসলে এই এলিমেন্টগুলো প্রথম এলিমেন্টগুলোর সঙ্গে আবার কোয়েনসাইড করে যাবে, এগুলোর সঙ্গে কোয়েনসাইড করে যাবে। কেন? কারণ ইন্টিগ্রাল পাওয়ারে জানি এটা আমার এমন দেখতে, সো এই নোটেশনটাতে ই বসিয়ে দিলে এটা এ হয়ে যাবে। এটা আমরা জানি a⁴n a² টাইপের দেখতে, তার মানে এটা a² হয়ে যাবে। তার পরের দিকের টার্মগুলো কিন্তু আবার রিপিট করে এইদিকে চলে আসবে। এবার a⁴n বোঝো, a⁴n এর অর্ডার যদি ই হয়ে যায় তাহলে তুমি এতগুলো এলিমেন্ট পাচ্ছ। জি এর অর্ডারটাও তোমার n জানা আছে, তাহলে জি এর মধ্যে এক্স্যাক্টলি n সংখ্যক এলিমেন্ট আছে। আর তুমি জানো যে এই এলিমেন্টগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট, তাহলে এইটুকু তো আমরা আশা করতে পারি যে জি এর মধ্যে এক্স্যাক্টলি যে এলিমেন্টগুলো আছে সেইগুলো হচ্ছে দিস ওয়ান। তুই বলছে কেন এইটুকু আশা করলাম? তার কারণ হচ্ছে জানি জি এর অর্ডার n, এর অর্ডারটাও n, তার মানে এই এলিমেন্টের বাইরে যদি একটাও এলিমেন্ট চলে আসে, সাপোজ বি যদি এখানে চলে আসে তাহলে জি এর অর্ডার তো বেড়ে যাবে। তাহলে জি এর অর্ডার যেন না বাড়ে তাহলে এই বিটা থাকবে না। ইনডাইরেক্টলি কি বলছে? এটা এমন বলছে যে একটাই এলিমেন্ট এ যথেষ্ট পুরো জিটা পাওয়ার জন্য। তাহলে কোনো একটা এলিমেন্ট দিয়ে যখন পুরো জিটা পাচ্ছ তাহলে সেই এলিমেন্টটা স্পেশাল এলিমেন্ট, স্পেশাল ক্যারেক্টারাইজেশনের এলিমেন্ট। ওই স্পেশাল এলিমেন্টটাকে বলা হচ্ছে জেনারেটর অফ দ্য গ্রুপ, মানে একটা পাওয়ারফুল জেনারেটর। ওই এলিমেন্টটা যথেষ্ট, বাকি এলিমেন্ট নিয়ে ভাবতে হবে না। সেই কারণে সাইক্লিক গ্রুপ হতে গেলে এমন একটা এলিমেন্ট খুঁজতে হবে যে এলিমেন্ট দিয়ে পুরো জিটা পাওয়া যাবে। এই নোটেশনটাও আসলে কিছুই না, a⁴n যেখানে n বিলংস টু জেড। জেড মানে কেন বলছি, ইনভার্স এলিমেন্ট দিয়েও পাওয়া যেতে পারে। তাহলে এই রেস্ট্রিকশনের আন্ডারে সাইক্লিক গ্রুপ হবে। মজার বিষয় হচ্ছে এ যদি তার জেনারেটর হয় তাহলে আমি পরেই দেখাতে পারবো এ ইনভার্স অলসো জেনারেটর হবে। কিন্তু সাইক্লিক গ্রুপের জেনারেটর দিয়ে যে এত এমসিকিউ আসে মানে তোমরা ভাবতে পারবে না। সেই এমসিকিউগুলো আমরা ভাবাবো, কিন্তু বললাম না থিওরিটিক্যাল জায়গা না টাচ করলেও আমরা একটু চাপে পড়ে যাচ্ছি। আচ্ছা এবার শোনো কিছু কিছু প্রপার্টি। যদি জিটা যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, প্রথম প্রপার্টিটা বুঝে গেছো, জি যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় তাহলে দেন জি হ্যাজ এক্স্যাক্টলি 2 জেনারেটর। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের অনেকগুলো জেনারেটর থাকতে পারে না। কটা জেনারেটর থাকবে? মাত্র দুটো। কোনগুলো? এ একটা আর এ ইনভার্স একটা। A and A inverse are the only 2 generator of a infinite cyclic group. তুই বলছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের এক্সাম্পল আদতে আছে? আমি হ্যাঁ আছে, প্রচুর এক্সাম্পল আছে। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হচ্ছে তার 1 নম্বর এক্সাম্পল হচ্ছে তোমার ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের এক্সাম্পল কি দেবে? জেড প্লাস। তাহলে জেড প্লাস হচ্ছে আদর্শ এক্সাম্পল। জেড প্লাস ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ যেখানে 1 তার জেনারেটর, কারণ 1 দিয়ে সব পাওয়া যাবে। তুমি বলছো 1 দিয়ে কেন পাওয়া যাবে? এটাও একটা কারণ। তার কারণ হচ্ছে জেড প্লাস নিয়েছো তো, এটার নিয়মটা কি ছিল? জেড প্লাস মানে কি, এমন একটা এলিমেন্ট খুঁজবো যার জন্য 1n ফাইনালি আমার জেড হয়। আমি জানি এটা প্লাসের রেসপেক্ট গ্রুপ, তাহলে 1n এর পরিবর্তে কি হবে? nটা পাশে থাকবে। n × 1 মানে অ্যাকচুয়ালি n, তাহলে n such that n belongs to z। তো এবার বলো দেখি n such that n belongs to z তো সে তো জেডই হবে। তার মানে এটা দিয়েও জেড পাবে, ইভেন -1 দিয়েও জেড পাবে, কারণ মাইনাস করলেও তো আমার এটা আসবে। সেই জন্য 1 আর -1 আর দ্য অনলি জেনারেটর অফ দিস টু গ্রুপ। 1 আর -1, এখানে কিন্তু 1 এর ইনভার্সটা আবার -1, ওই জন্য বলছি এ আর এ ইনভার্সটাই তার জেনারেটর থাকবে, আর কেউ জেনারেটর থাকতে পারে না ইনফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার বলছে ফাইনাইট গ্রুপ। ফাইনাইট গ্রুপ জি ইজ সাইক্লিক। ফাইনাইট গ্রুপ কখন সাইক্লিক হবে বোঝো, খুব ইম্পর্টেন্ট, এটাই খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। ইফ ইট হ্যাজ এন এলিমেন্ট which has the same order as the order of group itself, that means necessary and sufficient condition for which a finite group will be cyclic group is that order of G is equals to order of some element.
দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ইন জি হুজ অর্ডার ইজ ইকুয়াল টু অর্ডার অফ জি, এটাই হলো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ইফ অ্যান্ড অনলি বলা আছে তো অ্যাডভান্টেজ পাবে জি সাইক্লিক গ্রুপ চেক করার জন্য তুমি এমন একটা এলিমেন্ট খুঁজবে যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হলো। এভরি প্রাইম অর্ডার গ্রুপ, ভালো একটা রেজাল্ট, যদি প্রাইম অর্ডার যদি হয়ে যায় তাহলে ওটা সাইক্লিক হবে। সো এভরি গ্রুপ অফ অর্ডার প্রাইম ইজ সাইক্লিক অ্যান্ড হেন্স ইট ইজ কমিউটেটিভ, কারণ সাইক্লিক হলে কমিউটেটিভ হবে। তো প্রাইম অর্ডারগুলো সাইক্লিক হবেই, নন প্রাইমগুলোই আমাদের চাপ, ঠিক আছে। এভরি ইনফাইনাইট গ্রুপ হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সাবগ্রুপ, তাহলে ইনফাইনাইট গ্রুপ নিয়েছো তার কিন্তু ফাইনাইট সংখ্যক সাবগ্রুপ থাকতে পারে না। ইনফাইনাইট গ্রুপে সাবগ্রুপের সংখ্যাটাও ইনফাইনাইট থাকবে, যদি বলো কোনগুলো, আমি যে তার ওই সাইক্লিক সাবগ্রুপগুলো তার ইনফাইনাইট হবে, সেটা পরে আসছি অবশ্য। আচ্ছা, এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, আচ্ছা এভরি দেখো প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ জি ইজ সাইক্লিক ইমপ্লাই, আচ্ছা প্রপার সাবগ্রুপগুলো সাইক্লিক হচ্ছে মানে মেইন গ্রুপটা যা আছে তার প্রপার সাবগ্রুপগুলো সাইক্লিক হচ্ছে, সেখান থেকে তুমি বলতে পারো না যে মেইন গ্রুপটা সাইক্লিক হবে। তার আদর্শ এক্সাম্পল হচ্ছে S3 ইজ এ নন সাইক্লিক গ্রুপ, সাইক্লিক হওয়ার কোনো প্রশ্নই নেই কারণ S3টা কমিউটেটিভ নয়, কিন্তু S3-র একটা অল্টারনেটিং গ্রুপ A3 আছে যে A3টা সাইক্লিক, তাহলে A3 সাইক্লিক হয়েছে মানে সাবগ্রুপ সাইক্লিক হয়েছে মানে মেইন গ্রুপটা সাইক্লিক হবে এমন কোনো কথা নয়, কিন্তু মেইন গ্রুপ যদি সাইক্লিক হতো তার এভরি সাবগ্রুপ সাইক্লিক হবে, যেটাকে ফান্ডামেন্টাল থিওরেম বলা হয়, ঠিক আছে। ফান্ডামেন্টাল থিওরেম বলছে ফান্ডামেন্টাল থিওরেম অফ এভরি সাইক্লিক গ্রুপ, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। সাইক্লিক গ্রুপের সাবগ্রুপগুলো সাইক্লিকই হবে, কিন্তু তার জেনারেটর কি হবে, এ যদি এর জেনারেটর হয় আর জি এর অর্ডারটা যদি আমার এন জানা থাকে, তাহলে এ টু দি পাওয়ার এন বাই কে এর সাবগ্রুপের জেনারেটর হবে, এ টু দি পাওয়ার এন বাই কে তার সাবগ্রুপের জেনারেটর হবে। আমি একটু অন্যভাবে বলবো যে এন বাই কেটাকে যদি আমি এন বাই কেটাকে ধরো আমি এম বললাম, তাহলে আমি বলছি এ টু দি পাওয়ার এমটা আমার জেনারেটর হবে সাবগ্রুপে, প্রোভাইডেড হোয়ার একটা কন্ডিশন আছে, হোয়ার এ টু দি পাওয়ার এম where m is the least positive integer for which a to the power m belongs to h, তার মানে h এর মধ্যে m এর পাওয়ার সব থেকে ছোট হওয়ার জন্য a to the power m belongs to h, মানে a to the power m minus 1 যেন h এর মধ্যে না থাকে, a to the power m minus 1 যদি h এর মধ্যে থাকে তাহলে a to the power m minus 1 টাও কিন্তু জেনারেটর হয়ে যাবে, m জেনারেটর হবে না। খুব ইন্টারেস্টিং একটা রেজাল্ট, এই রেজাল্টটা দিয়ে আমরা সাবগ্রুপের অর্ডারগুলো সাবগ্রুপের জেনারেটরগুলো পেয়ে যাব। সমস্যাটা কোথায়, একটা মেইন গ্রুপ দেওয়া আছে, সেই মেইন গ্রুপের বলছে সাবগ্রুপগুলো বের করো, সাবগ্রুপ বের করলে এবার সাবগ্রুপ কতগুলো থাকবে সেই সংখ্যাটা বের করো, যেগুলো ধরো ফাই ফাংশন দিয়ে আমরা পরবর্তীতে পাবো, কিন্তু সাবগ্রুপের কনসেপ্টটা না থাকলে তার জেনারেটরগুলো না জানা থাকলে তো পারবো না। তো সেই কারণে এগুলো নিয়ে তোমাদের একটু পরপর ভাবাবো, এই থিওরিটিক্যাল জায়গাটা খুব ইন্টারেস্টিং কারণ আছে তোমাদের বলছি। ধরো একটা ছোট্ট এক্সাম্পল বলছি, বোঝো। মনে করো এই এমটা না, এই এমটা হচ্ছে এন এর সঙ্গে প্রাইম টু ইচ আদার, এনটা হচ্ছে এম এর সঙ্গে প্রাইম টু ইচ আদার। আমি কি বলছি একটু বোঝো দেখি, একটু খালি ধরো জি এর অর্ডারটা আমার এন বলা আছে আর এইচটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম। আমি এবার জানতে চাইছি এই এমটা যদি আমাদের এন এর সঙ্গে প্রাইম টু ইচ আদার হয়, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম আমরা পেয়ে যাব। কত পাবো তার আগে একটু খুঁজে নাও, এটা যেহেতু সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই দিস ওয়ান, তাহলে অর্ডার অফ এ কত, আমি যে এম জানি, অর্ডার অফ এটা হচ্ছে আমার এম কেন বলছি, এন জানি, অর্ডার অফ এটা এন, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম কত হবে, আমি যে উপরে হবে এন আর নিচে হয়ে যাবে জিসিডি অফ কেউ একজন এম কমা এন। এক্ষুনি তুমি বললে এম আর এন প্রাইম টু ইচ আদার, তাহলে আলটিমেটলি এটা কনক্লুশন টানবে এটা এন হবে। কি প্রমাণ হলো বলি, এটা প্রমাণ হলো যে যদি জিটা সাইক্লিক গ্রুপ হয়, যে সাইক্লিক গ্রুপ দেখো যে সাইক্লিক গ্রুপের এটা পেয়েছো আর তার এ টু দি পাওয়ার এম করে, এ টু দি পাওয়ার এম মানে কি, এ এলিমেন্টের সঙ্গে এমন একটা পাওয়ার চাপিয়েছো যার সঙ্গে এনটা প্রাইম,
এমন একটা পাওয়ার চেপে যার সঙ্গে এনটা প্রাইম, সেই এলিমেন্টগুলো জি এর জেনারেটর হয়ে যাবে। কারণ এ টু দি পাওয়ার এম এর অর্ডার যদি এন হয় তো সে তো জি এর অর্ডারের সঙ্গে সমান। তার মানে জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ তো ছিলই, আমি যে শুধু জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ হবে না, জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম, যেখানে এমটা হচ্ছে প্রাইম টু এন। তার মানে তার নাম্বার অফ জেনারেটর কতগুলো পাবো, সেই সমস্ত পাওয়ারগুলো দিয়ে পাবো যে পাওয়ারগুলো এনের থেকে ছোট, এনের সঙ্গে প্রাইম, এনের থেকে ছোট এনের সঙ্গে প্রাইম মানে কি ফাই ফাংশন, তাহলে ফাই অফ এন যতগুলো হবে ততগুলো তার জেনারেটর থাকবে, ফাই অফ এন যত হবে তার ততগুলো জেনারেটর থাকবে। এটা থেকেই রেজাল্টটা বোঝা যাচ্ছে। ওটা তো রেজাল্ট, প্রমাণ করব হয়তো পরবর্তীতে, কিন্তু এই রেজাল্টটা এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার যদি এম এর সঙ্গে এনটা প্রাইম হয়ে যায় তাহলে এ জেনারেটর হলে এ টু দি পাওয়ার এমও জেনারেটর হবে। মানে তুমি একটা এবার মজার বিষয় দেখো, জিটা নিজেই প্রাইম, জিটা নিজেই প্রাইম, জি এর অর্ডারটা পি নিয়েছো, তাহলে তার কতগুলো জেনারেটর থাকবে, তার p-1 সংখ্যক জেনারেটর থাকবে। তুমি কী করে বলছো, কারণ আইডেন্টিটি এলিমেন্টটা তার জেনারেটর হতে পারে না। সো আইডেন্টিটি এলিমেন্ট যদি জেনারেটর না হয় তাহলে ওই এলিমেন্টটা বাদ দিয়ে বাকি সবগুলো জেনারেটর কেন, কারণ পি এর থেকে ছোট, পি এর থেকে ছোট যে কোনো নাম্বারে প্রাইম টু ইচ আদার। তাহলে এম যদি এখানে নিয়ে নিই তাহলে এম ইজ লেস দেন পি অ্যান্ড প্রাইম টু পি অটোমেটিক্যালি হয়ে যাবে। তার মানে এ টু দি পাওয়ার এম, এখানে এম এর মানটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, p-1 পর্যন্ত হতে পারে, এতগুলো জেনারেটর আছে। তাহলে বুঝতে পারছো সাইক্লিক গ্রুপ হুজ অর্ডার ইজ প্রাইম, তার নাম্বার অফ জেনারেটর কতগুলো থাকবে, ওই প্রাইম -1, সেটা আর কিচ্ছু না, ফাই ফাংশন, ফাই ফাংশনে ফাই পি এর মানটা p-1 হয়। তাহলে এই ধরনের রেজাল্টগুলো যে আমরা এমনভাবে ইউজ করব তোমরা বুঝতে পারবে। এমসিকিউ আমি নিজে যেটা রিয়েলাইজ করেছি, কিছু কিছু এমসিকিউ আছে তোমার মাথার মধ্যে আসবেই না যে কোন রেজাল্টটা ইউজ করব, কিন্তু থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, থিওরিটিক্যাল বেস যদি স্ট্রং থাকে দারুণ লাগবে, প্রত্যেকটা এমসিকিউ পারবে। হ্যাঁ, এমন কিছু এমসিকিউ নেটে এসছে যেগুলো সাইলো গ্রুপ দিয়ে করতে হচ্ছে, সাইলো জানি না কী করে করবো, ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমার মনে হয় তোমাদের থিওরিটিক্যাল জায়গাটা একটু টাচ করে যাওয়াতে হয়তো অ্যাডভান্টেজ পাচ্ছ। ওকে, আরেকটা জায়গা একটু বোঝো, শোনো। প্রপার্টির মধ্যে এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। বলছে দ্য নাম্বার অফ সাবগ্রুপ, কতগুলো সাবগ্রুপ থাকবে কোনো একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ কতগুলো থাকবে তার সংখ্যাটা টাউ ফাংশন দিয়ে পাওয়া যাবে। টাউ ফাংশন মানে নাম্বার অফ পজিটিভ ডিভাইজার। তাহলে টাউ এন সংখ্যক সাবগ্রুপ থাকবে কোনো একটা সাইক্লিক গ্রুপ জানা থাকে। তারপরে এই থিওরিটিক্যাল জায়গাটা, এই প্রপার্টিটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি সাবগ্রুপের সংখ্যাটা টাউ ফাংশন দিয়ে পেয়ে যাবে। টাউ ফাংশনের ক্যারেক্টার আমি নাম্বার সিস্টেমে বলে দিয়েছি, সো ওটা ইউজ করবে, ডাইরেক্ট চলে আসবে, কিচ্ছু আর ভাবতে হবে না। কারণ এমন কিছু গ্রুপ আছে না যে গ্রুপগুলোর অর্ডার অনেক বেশি, তুমি কত ভাববে, কতগুলো সাবগ্রুপ, অল পসিবল সাবগ্রুপ, আমি অত ভাবার দরকার নেই। মনে করো এন এর অর্ডারটা আমার যদি কথা বলি যে 10 অর্ডার নিয়েছে, আমি ছোট্ট একটা জায়গা ভাবাচ্ছি, জিটা হচ্ছে আমার 10 অর্ডার, 10 মানে কি 2 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 হয়ে গেল। বলছি এর নাম্বার অফ সাবগ্রুপ কতগুলো থাকবে, আমি বলছি টাউ 10 মানে কি 2 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 এর পাওয়ারগুলো দরকার। তাহলে পাওয়ারগুলো মানে কি 1 + 1 × 1 + 1, তার মানে কত পাচ্ছ 4। তাহলে টোটাল সাবগ্রুপ 4খানা থাকবে, কার, জি এর। আচ্ছা, এই যে 4টে সাবগ্রুপ থাকবে ওটা কি সাইক্লিক হবে, আমি যে অবশ্যই, কারণ বলেই তো দিয়েছো সাইক্লিক গ্রুপে যত সাবগ্রুপ এই পৃথিবীতে আছে সবাই সাইক্লিক, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, তাহলে এটা থাকবে, স্বাভাবিক, খুব ন্যাচারাল। বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে কথাগুলো। এই রেজাল্টগুলো আমরা রিপিটেডলি ইউজ করব। এই যে নাম্বার অফ পজিটিভ, টাউ ফাংশনের ক্যারেক্টারটা বলে দিয়েছে, নাম্বার অফ পজিটিভ ডিভাইজার। আচ্ছা, জিটা সাইক্লিক গ্রুপ, তার অর্ডারটা এন বলা আছে, আর ডি যদি পজিটিভ ডিভাইজার হয়, কথা বোঝো, ডি ইজ এ পজিটিভ ডিভাইজার অফ এন, দেন নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার ডি। এত ইন্টারেস্টিং এই রেজাল্টটা, মানে ডি অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে, প্রোভাইডেড ডিটা এনকে ডিভাইড করতে হবে। তাহলে ডি ডিভাইড করছে এনকে, তারপরে তুমি বলো যে ডি অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে, আমি যে ফাই ফাংশন সংখ্যক থাকবে। তাহলে ডিভাইড যদি করে তাহলে ফাই ফাংশন সংখ্যক তার সাবগ্রুপ থাকবে।
মজার বিষয়, মানে আমি কথা বললাম জি এর আমি অর্ডার নিয়ে নিলাম 20, সাইক্লিক গ্রুপ বলেছি, আর সাইক্লিক গ্রুপ বলার পর এমন পেলে, এবার বলো তো যে এ টু দি পাওয়ার 10, আচ্ছা এ টু দি পাওয়ার 10 না বলে আমি বলছি যে বলো দেখি জি নিয়েছে তো, 1 মিনিট দাঁড়াও, সাইক্লিক গ্রুপ অফ দিস ওয়ান জেনারেটেড বাই দিস ওয়ান, অর্ডার অফ জিটা পেয়ে গেছো, আর ডি যদি 10কে 20কে ডিভাইড করে, তার মানে ডি এর মানটা যদি 10 হয়, তাহলে 10 অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে, 10 অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে, ওটা জাস্ট 510 বের করলেই অ্যান্সার, মানে 4 আসবে। 510 মানে 10-এর থেকে ছোট, আর 10-এর সঙ্গে প্রাইম 4 আসবে। বাই, কথা বোঝা গেছে। কসেটটা আছে, এইভাবে করে কিছু থিওরিটিক্যাল জায়গা আছে, আমি এই পুরো থিওরিটিক্যাল জায়গাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর একবার অন্তত এই থিওরিটিক্যাল জায়গাটা টাচ করে নিলে অ্যাটলিস্ট সাইক্লিক গ্রুপ পর্যন্ত যাবতীয় জায়গাগুলো আমার বলা হয়ে যাবে। আমি এমসিকিউতে আজকে আসতেই পারলাম না, কারণ আমি একটু বেরিয়েও যাব, তোমাদের বললাম না যে দেরি হয়ে যাবে। তো পরের দিন থেকে আমরা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। থিওরিটিক্যাল জায়গাটা একটু মন দিয়ে পড়ো, থিওরিটিক্যাল জায়গার বেস না থাকলে আমার এমসিকিউগুলো করালে কিছুই না, আমার পড়ানো হবে, আমার শেখা হবে, তোমাদের আলটিমেটলি শেখা হবে না। একটু টাইম নেই, হালকাভাবে বলি, দেখবে দারুণ লাগবে। এই চ্যাপ্টার থেকে সমস্ত এমসিকিউ পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে এখানে স্টপ করছি।